ভোটচন্দ্রে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। আমরা আছি নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পাড়ে, বা আমরা লঞ্চ টার্মিনালে আছি। আমরা যেহেতু বন্দরে আছি, লঞ্চ টার্মিনালে আছি, আমরা নদীপথ নদী নিয়ে কথা বলতে পারি শুরুতেই। যে বিশেষ করে শীতলক্ষ্যার দূষণ নিয়ে আমরা জানি, শীতলক্ষ্যার দূষণ, পাশাপাশি এই যে নৌবন্দর তো এই গত স্বাধীনতার পর থেকে যদি আমরা বলি, সেখানে তো আর আগের পরিস্থিতিতে নাই। সেই জায়গা থেকে সামনে ভোটও আছে, সব কিছু মিলেই এই নৌ চলাচল, নদী পরিশোধন, নদী বাঁচানো এবং নৌবন্দরকে সচল রাখা, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু শুনতে চাই। আপনি যদি শুরু করেন। বাংলাদেশের বেশিরভাগ ডাইং ফ্যাক্টরিগুলি সব আমাদের শীতলক্ষ্যা নদী কেন্দ্রিক, এবং এটার আউটলেটটা নদীতে ফেলে দিচ্ছে। রিরোলিং মিলের আউটলেট দিচ্ছে, সিমেন্টের আউটলেট দিচ্ছে এভাবে, এবং এই সমস্ত সব দূষণগুলি এসে শীতলক্ষ্যায় পড়তেছে। এই শীতলক্ষ্যা, বালু নদী, তুরাগ নদী এবং দলেশ্বরী নদী, মোট 5টা নদী কিন্তু দূষণ হচ্ছে এই সমস্ত মিল ইন্ডাস্ট্রির বর্জ্য থেকে। নারায়ণগঞ্জকে ঘিরে, হ্যাঁ, নারায়ণগঞ্জকে কেন্দ্র করে এই জিনিসটা নিরসন করার জন্য অনেক চেষ্টা, অনেক তদবির চলছে, কিন্তু এটার রিফাইন্ড বা প্লান্ট এটা কোনোটাই কার্যকরী হয়নি এখন পর্যন্ত। এটা যদি কার্যকরী না হয় তাহলে পানি দূষণটা যাবে না। আর পানি দূষণের কারণে এখন শীতলক্ষ্যায় কোনো মাছ নাই। আগে কিন্তু শীতলক্ষ্যায় জাল ফেলতো, মাছ তুলতো, সব কিছু হইতো। এখন বেশিরভাগ দেখা যাচ্ছে যে আমাদের লঞ্চের যে যাত্রী, সেই যাত্রীও নাই, কারণ ডোর টু ডোর এখন রাস্তা হয়ে গেছে। অনেকে এক বাক্যে বলে যে মাওয়া ব্রিজ হয়ে যাওয়ার লঞ্চের ব্যবসা ধ্বংস। নো, আমি এটা ডিফার করি। আচ্ছা, আগে একটা লোক বাড়ির থেকে লঞ্চ ঘাটে আসতো, তারপর এসে লঞ্চে উঠতো। এখন সে বাড়ির দরজার সামনেই গাড়ি পেয়ে যাচ্ছে, তাহলে আর লঞ্চ ঘাটে কেন আসবে? আর লঞ্চ ঘাটে আসতে হইলে সেখানে অর্থনৈতিক ব্যাপারও আছে। টার্মিনালে ঢুকতে 10 টাকা লাগে, হ্যান্ড লাগেজ কিছু থাকলে ঘাড়ে 2 টাকা আদায় করে। এই যে যারা প্রতারা, এইটা একটা মারাত্মক ব্যাপার। সুতরাং নৌ রুট আবার চালু করার তো সুযোগটা কম, আপনি যেটা বলেন সড়ক পথের কারণে। হ্যাঁ, সড়ক পথের কারণে। এটা তো যে সরকার আগামীতে রাষ্ট্রের দায়িত্ব নেবে, তাদের পক্ষেও কিছু করার থাকবে না। না, থাকবে একটা কি বিষয় থাকবে? থাকবে, একটা বিষয় থাকবে, তাতে হয়তো এই প্রায় 25% যাত্রী বাড়তে পারে। কি বিষয় সেটা? ইজারাটা আচ্ছা, ইজারাটা যদি অমিট করে দেয়, তাইলে আপনার এই জিনিসটা রিকভারি হইতে পারে। আচ্ছা, আমরা আপনার কাছে আসবো। আমরা একটু যেতে চাই যে আমাদের এখানে তো গার্মেন্টস শিল্প আছে, বা যে জায়গাটা আমরা কথা বলতে চাই, বিকেএম এর কাছে জানতে চাই যে এইটার প্রসারটা কী করেছে। মানে যে প্রাচ্যের ড্যান্ডি বলা হতো, সেই জায়গা থেকে এখন নারায়ণগঞ্জে তো অনেক পোশাক শিল্প কারখানা বা এই সংশ্লিষ্ট অনেক কারখানা তৈরি হয়েছে। দূষণের কথা ভাই বললেন, তার জন্য অনেক সময় এই আপনাদের কেউ দায়ী করা হয়। দুটো মিলে যদি বলেন। গার্মেন্টস শিল্প রপ্তানিমুখী হওয়ার যেই সময় থেকে শুরু হয়েছে, তখন থেকে ডাইং ব্যবস্থা, এই ডাইংয়ের বজ্র পরিশোধন বা বর্জ্যকে কোথায় ফেলবে, এই ধরনের কোনো দিক নির্দেশনা রাষ্ট্রীয়ভাবে আসে নাই। তখন যে যেই দিকে পারছে পাইপলাইন দিয়ে করছে, করার পরে আজকে পর্যন্ত যেটার এই আজকে আমরা সারা দেশবাসী বা নারায়ণগঞ্জবাসী আমরা এটার যেই মানে কুফলটা উপলব্ধি করছি, এটার জন্য প্রয়োজন হলো ইটিপি ব্যবস্থা, যেটা আমাদের গার্মেন্টস শিল্পে অনেকেই করেছে, অনেক ডাইং ফ্যাক্টরিতে ইটিপি হয়েছে। আর যারা করেছে এটা খুব ব্যয় সাপেক্ষ। আর আমাদের দেশের পোশাকের বাজারের মূল কারণ হলো চিপ প্রাইস ফ্রম আদার কান্ট্রি। এখন ইটিপি চালিয়ে ডাইং করে ওই ডাইংয়ের ফ্যাব্রিক দিয়ে গার্মেন্টস বানানোর পরে বাজারে আপনার এক্সপোর্ট করে এই কম্পিটিশন মার্কেটে টিকে থাকতেও কষ্ট হচ্ছে। তো সেই সব ক্ষেত্রে আমাদের যেগুলা মানে যদি একটু গোড়া থেকে যাই, তাহলে এই পানি বিশুদ্ধ থাকার জন্য বজ্র পানিতে ফেলা যাবে না। এটা হতে হলে ইটিপি ব্যবস্থা পূর্ণাঙ্গ পরিমাণে থাকার বিষয় থাকে। ইটিপি পরিচালনার জন্য অনেক টাকা পয়সা লাগে। এগুলা যদি গভর্নমেন্ট এই ব্যাপারে একটু সুনজর থাকে, যে এই গোড়া থেকে কিভাবে এটাকে সলিউশন করে আনা যায়। শুধু যদি গার্মেন্টস শিল্পের উপরে ইটিপিকে বাধ্যতামূলক করে দেওয়া, এটা ঠিক আছে, প্রয়োজন, কিন্তু এটাকে সাস্টেনেবল সিচুয়েশন আনতে হলে আরেকটু শিকড়ে যেতে হবে। এটা হলো মানে পানি সংক্রান্ত আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, এটার অ্যান্সার। আর এমনিতে এই যে এই শিল্পের প্রসার, জি, এই শিল্পের প্রসার আমরা সবসময় আশা রাখি ভালো থাকবে। তবে সেই ক্ষেত্রে যখন যারাই দেশের
রাষ্ট্র শাসন বাড়া থাকে তাদের সুনজর থাকতে হবে যে এই শিল্পটা যেন টিকে থাকে। এই শিল্পের সাথে কিন্তু আমরা 40-50 লক্ষ শ্রমিকের ইনভলভ শুধু এখানেই নয়, এই শিল্পের সাথে এই যে লবণ ব্যবসায়ীর ইনভলভমেন্ট আছে, এই শিল্পের সাথে আটা ময়দা ব্যবসায়ীর ইনভলভমেন্ট আছে, পরোক্ষভাবে যদি খুঁজি সারা দেশের 10 কোটি লোকের ইনভলভমেন্ট আছে এটার সাথে। আচ্ছা, আমরা আটা ময়দার কথা যেহেতু বললাম, ওটা আটা ময়দাতে যাই। আটা ময়দার ব্যবসা, এই যে নারায়ণগঞ্জ কেন্দ্রিক যে ব্যবসা, সেই ব্যবসার এখন কি অবস্থা? আবার চালেরও তো ব্যবসা ছিল। হ্যাঁ, আমাদের নারায়ণগঞ্জ হচ্ছে ভোগ্যপণ্যের বাজারের ক্ষেত্রে সারা বাংলাদেশের মধ্যে খাতুনগঞ্জের পরে সর্ববৃহৎ বাজার। তো আমাদের এখানে আটা ময়দার বাজার আমরা ব্যবসা করি বা অন্যান্য ভোগ্যপণ্যের ব্যবসা আছে, কিন্তু ইদানিং যে সমস্যাগুলি হচ্ছে যে আমাদের এই সেক্টরগুলিতে কর্পোরেট হাউসগুলি ঢুকে যাচ্ছে, বড় বড় পুঁজিগুলি ঢুকছে, এবং সেটা আমরা আসলে আমি অসুবিধা দেখি না। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে একটা হওয়া উচিত যে বড় বড় ইনভেস্টমেন্ট আসুক, কিন্তু সারা পৃথিবীতে দেখা যায় যে স্মল মানি যেগুলি থাকে, স্মল ইনভেস্টমেন্ট ছিল, তাদেরকে বিভিন্নভাবে প্রমোট করে সরকার তাদেরকে বড় করে তোলে। সেই প্রবণতা আমরা এখানে লক্ষ্য করি না। আমাদের ছোটদের অনেক ক্ষয়িষ্ণু অবস্থা, এবং হয়তো আস্তে আস্তে তারা অনেকেই ঝরে যাচ্ছে। তো আটা ময়দার ক্ষেত্রে আমাদের এই অঞ্চলে যে হাব গড়ে উঠেছিল, সেটার অন্যতম প্রধান কারণ ছিল আমাদের নদী বন্দর কেন্দ্রিক এই যোগাযোগ ব্যবস্থা ছিল, এবং সারা বাংলাদেশেই নারায়ণগঞ্জ থেকে যাতায়াতের একটা ভালো সুবিধা ছিল। কিন্তু নৌ রোডগুলি আসলে মরে যাচ্ছে, এবং এটা আসলে অপরিকল্পিতভাবে উন্নয়নের ফলাফল এগুলি। আসলে নৌ রুটে সারা পৃথিবীতেই পণ্য পরিবহনের ক্ষেত্রে এবং যাত্রী পরিবহনের ক্ষেত্রে নৌ রুটকে অনেক প্রেফার দেওয়া হয়। আমি যেহেতু ব্যবসায়ী, পণ্য পরিবহনের কথা বলি, যে আমাদের এখান থেকে সারা বাংলাদেশে পণ্য যেত নৌপথে, কিন্তু এখন আবার এটা কস্ট ইফেক্টিভ হচ্ছে না। একটা কারণ আমাদের বড় ভাই বলে গেলেন যে এখানে ইজারা প্রথার এটা একটা বড় একটা সমস্যা। আমাদের একটা বস্তা পণ্য নৌকায় ডেলিভারি দিতে গেলে, বা ট্রলারে ডেলিভারি দিতে গেলে, বা জাহাজ থেকে পণ্য খালাস করতে গেলে এক এক বস্তায় 3 থেকে 8 টাকা পর্যন্ত দিতে হচ্ছে, ব্যয় করতে হচ্ছে, যে ক্ষেত্রে এটা মানে শুধু এটা অপ্রয়োজনীয় একটা ব্যয়। ঠিক, আমরা তো এই প্রসঙ্গে একটু আসবো। আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে, ভোটতন্ত্রের বিরতি থেকে ফিরে এসে আমরা আবার এই আপনাদের ব্যবসায়িক যে সমস্যাগুলো আছে বা আগামীতে যারা আসবেন তাদের কাছে কী চান সেটা শুনবো। দর্শক, আমরা যাচ্ছি ভোটতন্ত্রের বিরতিতে। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। বিরতির পর আমরা আবার ফিরে এলাম ভোটতন্ত্রে। আমি আটা ময়দা নিয়ে কথা হচ্ছিল, তা জানতে পারলাম আপনি তো একজন জ্যেষ্ঠ ব্যবসায়ী, আপনার কাছে শুনি ভাই, যে সমস্যার কথাগুলো বললেন। আসলে শীতলক্ষা নিয়ে কথা হয়েছে, তো ছোটবেলার কথা মনে পড়ে গেছে, 82 সালের কথা। এই নদীর পানি, আমার জন্মটা নদীর পূর্ব পার। আচ্ছা, এই নদীর পানি আমরা খেয়েছি বল খেলার পরে পুরিও খেতাম, পানিও খেতাম। এই নদী সাতটায় এই পার আসতাম, তখন বড় বড় স্টিমার আসতো, তখন আমি ছোট। বড় বড় স্টিমার চলতো, সেই পানি আমরা খেতাম, গোসল করতাম। হঠাৎ ধীরে ধীরে এই পানিটা এরকম দূষণ হয়েছে, আমি কাউকে দোষ দিব না, এটা গভর্নমেন্টেই পারবে এটা তৈরি করতে, কারণ এইটা দূষণ করতে অনেক টাকার প্রজেক্ট দরকার। সেক্ষেত্রে সরকার এটাকে, পরবর্তী সরকার যারা আসবে প্রত্যাশা আমাদের। আর পাশাপাশি আমরা আমাদের ময়দার মিলের যে পানিটা ফালাই, সেটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার পানি আসে, কারণ আমাদের পানি থেকে যে ছাঁকা হয় ওটা কিন্তু গোখাদ্য হিসেবে নিয়ে যায়। আগে ফালানি যেত, এখন আর ওটাও বিক্রি হয়। আর ময়দার যে বিক্রি অনেক বড় ছিল, আগে বড় বড় জাহাজ নৌকা অনেক দূর থেকে, বরিশাল পটুয়াখালী থেকে আসতো। আমরা অনেক প্রার্থফুল ছিলাম ব্যবসা করে, ব্যবসার প্রফিটের বিষয় না, আমরা আনন্দ ছিল। কিন্তু এই নদী প্রায়ই বিলীনের পথে হওয়াতে আমাদের সেই ব্যবসাটা এখন কোনো আনন্দ নাই। ব্যবসা করা যায়, কিন্তু ওটা কোনো ব্যবসা না, ওটাকে বলে ধরে রাখা বা আনন্দময় ছাড়া যে দিনগুলি কাটে। মানে ব্যবসায়তে আনন্দের জায়গায় বিষাদ চলে আসছে। আমি ভাই আপনার কাছে যেতে চাই যে আপনার কি মনে হয় যে নারায়ণগঞ্জে কি, যেমন এখানে তো পাটের ব্যবসা ছিল এক সময়, পরবর্তী যে ব্যবসাগুলোর প্রসার ঘটলো সেখানে পরিকল্পিতভাবে প্রসার ঘটলো কিনা শীতলক্ষার 2 পার ঘিরে বা এই নারায়ণগঞ্জের চারপাশে? নারায়ণগঞ্জ পাটের ব্যবসার জন্য বিখ্যাত ছিল কোনো এক সময়। বিদেশিরা নারায়ণগঞ্জ থেকে পাট নিচ্ছে,
এখন সেই পাটের ব্যবসাটা নারায়ণগঞ্জে ততটা জাঁকজমক নাই, কিন্তু পাটের অফিসটা নারায়ণগঞ্জ আছে। আর পাটের যে মোকামটা আস্তে আস্তে নারায়ণগঞ্জ থেকে চলে যাচ্ছে, আর ভবিষ্যতেও পাটের মোকামটা নারায়ণগঞ্জ থাকবে কি না সেটা একটা সন্দেহের ব্যাপার আছে। আর ডাল ব্যবসা, আপনি তো ডাল ব্যবসার সাথে জড়িত। হ্যাঁ, আমি ডাল ব্যবসার সাথে জড়িত। অনেক বছর ডাল ব্যবসাটা আজ 10-12 বছর যাবতীয় আস্তে আস্তে নারায়ণগঞ্জ থেকে চলে যাচ্ছে, এবং আমরা আমদানি করে লস খাচ্ছি। কেন? এবং বর্তমানেও আমরা লসে আছি। মার্কেট বেচাকেনি নাই, যেখান থেকে নারায়ণগঞ্জ থেকে দৈনিক 70-80 গাড়ি 100 গাড়ি ডাল যেত, এখন 10 গাড়ি ডালও যায় না। আমরা ডাল ব্যবসায়ীরা খুব খারাপ পরিস্থিতিতে আছি। আচ্ছা, পাশের ভাই একটু যদি বলেন, আমরা বলছিলাম যে পরিকল্পিতভাবে এখানে শিল্পায়ন হয়েছে কিনা, এই বিষয়টা যদি একটু বলেন। আমি একজন সুতা ব্যবসায়ী হিসাবে নারায়ণগঞ্জের সুতা ব্যবসা কেন্দ্রিকভাবে আমি বলতে পারি যে আমাদের যে ব্যবসার অবস্থা, পরিস্থিতি এবং পরিবেশ আমরা যাচাই বাছাই করলে দেখতেছি যে আমাদের যে ব্যবসার যে সুতার সেল, সেই সেলটা তুলনামূলকভাবে অনেক কমে গেছে। তার প্রথম কারণ হলো আমাদের গার্মেন্টসের যে অর্ডার, বৈদেশিক যে অর্ডার, সেই অর্ডারটা তুলনামূলকভাবে হ্রাস পেয়েছে। গার্মেন্টসের যে অর্ডার, সেই অর্ডারের এগেনস্টে আমাদের সুতার অর্ডারটাও কমে গেছে। কমে যাওয়ার কারণ হলো আমাদের আভ্যন্তরীণ কিছু ব্যাপার, যেটা আমাদের জন্য খুব আশঙ্কাজনকভাবে মানে এটা বৃদ্ধি পাচ্ছে। এবং আমাদের যে সুতার আমদানি, যেই র কটন, সেটাও আপনার তুলনামূলকভাবে প্রাইস বেড়ে যাওয়ার কারণে আমরা যে গার্মেন্টস অর্ডারটা নিচ্ছি তার সাথে ম্যাচ করে সুতার যে ম্যানুফ্যাকচারিং কস্ট, সেটা ম্যাচ হচ্ছে না। তো অলমোস্ট আপনার যেই স্পিনিং মিলগুলা, সেই স্পিনিং মিলগুলা আপনার সুতার উৎপাদনেও তাদের ব্যাহত হচ্ছে। এই সুতার অর্ডার আমাদের কমে যাওয়ার কারণে আমরা যারা ব্যবসায়ী আছি তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং এর সাথে আমাদের অনেক লেবার এবং ওয়ার্কার রিলেটেড আছে, তারাও এই ক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি একটু আপনার কাছে আসবো, আমি একটু এই ভাইয়ের কাছে যেতে চাই যে আপনি কোন ব্যবসার সঙ্গে জড়িত, এবং আমি সবার কাছে জানতে চাচ্ছি যে পরিকল্পিত শিল্পায়ন সেটা আপনারা কতটুকু দেখতে পারেন, সেই উত্তরটাও খুঁজছি। আমি হুঁশিয়ারি ব্যবসার সাথে জড়িত, এবং আমাদের হুঁশিয়ারি ব্যবসাটা মূলত গত শতাব্দীর তৃতীয় দশক, অর্থাৎ 1981 সালে এটা শুরু হয়। এই প্রতিষ্ঠানে অলমোস্ট প্রায় 5 লক্ষ শ্রমিক, যেটা আমাদের এই হুঁশিয়ারি সমিতির মাধ্যমে শহরের নয়ামাটি, দেবক এবং উকিলপাড়ায় গড়ে উঠেছে, এবং এখানে 5 লক্ষ শ্রমিক এর সাথে জড়িত আছে। এই ব্যবসা কেমন আছে? এই ব্যবসা এখন অনেকটাই আপনার হুমকির মুখে, কারণ করোনা পরবর্তীতে যে একটা সমস্যা হয়েছিল, এবং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সময় যেমন সুতার যে আমদানিটা, এটা অনেকটাই কমে গেছে, এবং ডলারের ঊর্ধ্বগতির কারণে আমরা এটা সুতাটা গার্মেন্টসের যে এক্সপোর্ট যে ধানটা আমরা পেতাম, এটা এখন আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে গেছে। আমরা আলোচনায় ফিরবাটা বিরতিতে যাচ্ছি, এসে একটু আপনার কাছেও যেতে চাই। আপনি তো পাট নিয়ে কাজ করেন, বা মানে এই ক্ষুদ্র উদ্যোক্তা, সেই জায়গা থেকে জানতে চাবো যে নারায়ণগঞ্জে যারা ক্ষুদ্র উদ্যোক্তা, নারী পুরুষ সব মিলিয়ে তাদের অবস্থাটা কি, তারা কিভাবে ব্যবসাটা করছেন, ব্যবসার উত্থান কিংবা ব্যবসা কোন অবস্থানে আছে, সেই যারা জানবো। আমরা বিরতিতে যাচ্ছি দর্শক, ভোটতন্ত্রে আবারও যাচ্ছি বিরতিতে। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। ফিরে এলাম শীতলক্ষার পারে আবার ভোটতন্ত্রে। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনার এই যে এখানে যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন, নারী পুরুষ নির্বিশেষে, তারা এখন কীরকম ব্যবসা করছেন বা তাদের প্রতিবন্ধকতাগুলো কী? আমি একজন পাট ব্যবসায়ী। আমি বিভিন্ন রকমের আইটেম, পাটের আইটেম আমি আসলে এক্সপোর্ট করি। তার মধ্যে আছে জুট রোপ, জুট ব্যাগ, জুট স্লাইবার, জুট ইয়ার্ন, জুট ক্যাটিস, জুট বল, বিভিন্ন দেশে আমি রপ্তানি করি। এখন যারা এখানে কাজ করছে, এরকম মহিলা উদ্যোক্তা বা পুরুষ উদ্যোক্তা, যারা নতুন উদ্যোক্তা, তাদের সমস্যাগুলো জানতে চাচ্ছি। আসলে সমস্যা তো অনেক ভাইয়া, যেমন আমি পাট নিয়ে কাজ করছি। করোনার আগ পর্যন্ত আমাদের পাটের বিজনেস খুব ভালো ছিল। করোনার পরবর্তীতে আমরা অনেক বড় রকমের ধাক্কা খেয়ে গিয়েছি সেখানে। তারপরে আমাদের জুট রোপ, আমার জুট রোপের ফ্যাক্টরি আছে, আমি রেগুলার এটা এক্সপোর্ট করতাম, এখনও করি আল্লাহর রহমতে। আমার প্রোডাক্টগুলো যেত আপনার রাশিয়া এবং ইউক্রেন করোনার পরবর্তী সময়ের পরে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে আমি একটা ধাক্কা খেলাম, করোনায় ধাক্কা খেলাম। স্থানীয় প্রশাসন বা সরকারি দিক থেকে মানে আপনি কি চান? আমি সরকারের কাছ থেকে চাই আমাদের প্রণোদনা দিত সরকার আমাদের 20%, সেটা কমে এখন এসেছে 10%, এবং সেটাও মানে সবসময় চলবে নাকি জানি না। 6 মাস আমাদের বাড়িয়েছে, 6 মাস পর্যন্ত দিবে, কিন্তু আমরা চাই
আমরা পাট ব্যবসায়ী যারা আছি, আমরা যদি সরকার আমাদের এই প্রণোদনাটা দেয় তাহলে আমরা কিন্তু বিজনেসটা খুব ভালো করতে পারবো। পৃথিবীর বিভিন্ন দেশে, পৃথিবীর বিশ্বে কিন্তু পাটের চাহিদা অনেক চাহিদা। অনেক দেশে তো পলিথিন বন্ধ হয়ে গেছে। যেমন আমাদের দেশে পাট আমরা উৎপাদন করতেছি, আমাদের কৃষক আছে, আমাদের শ্রমিক আছে, আমরা কিন্তু ইচ্ছে করলেই আমরা সেটা করতে পারি আরও বেশি, কিন্তু এখানে সরকারের সহযোগিতা লাগবে আমাদের। আমি একটু হুঁশিয়ারির মনে হয় সমস্যাগুলি বলা শেষ হয়নি। হুঁশিয়ারিতে প্রথম এবং প্রধান যে সমস্যা সেটা হচ্ছে নিরাপত্তা সমস্যা। আমাদের নারায়ণগঞ্জের যেহেতু হুঁশিয়ারিটা মেইন, তো পুরো বাংলাদেশ থেকে আমাদের আগত ব্যবসায়ীরা আসে যারা একটা নিরাপত্তা শঙ্কার মধ্যে থাকে। যদিও পাশেই আমাদের নারায়ণগঞ্জ সদর মডেল থানা, তারপর ওখানে অনেক রকমের নিরাপত্তার সম্মুখীন হই। ওখানে যদি আনসার ক্যাম্প করে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের ব্যবসায়ীরা একেবারে নিরাপত্তা নিয়ে তারা ব্যবসা করতে পারবে এবং এখানে তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারলে আমাদের যে হুঁশিয়ারি শিল্পে যে বর্তমান যে পরিস্থিতি এটা আছে আপনার প্রায় 5,000 কোটি টাকার মতো, এটা আরও দ্রুত বাড়বে বলে আমরা আশাবাদী। আমরা চাই এখানে হুঁশিয়ারি অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই নিরাপত্তাটা যাতে জোরদার করা হয়। আমি এবার আবার আপনার কাছে চলে আসি শুধু লঞ্চ নিয়ে না, আপনি নিশ্চয়ই এই বন্দরে বা লঞ্চ ব্যবসা করতে করতে নারায়ণগঞ্জের ব্যবসার যে প্রবৃদ্ধি হয়েছে সেটা দেখেছেন। সেই জায়গা থেকে সার্বিকভাবে যদি এখানে তো অনেক নতুন ব্যবসা, সিমেন্ট ব্যবসা এসছে, আর অনেক রকম ব্যবসা যোগ হয়েছে, তাই না? সার্বিকভাবে যদি আপনি বলেন। নারায়ণগঞ্জ নদী বন্দরটা ছিল দেশের সবচেয়ে বড় এবং সুন্দর নদী বন্দর। আপনি এখনই দেখতে পাচ্ছেন যে নদী বন্দরটার অবস্থা কী দাঁড়াইছে। আজকে আপনি এই যে প্রায় 16টা সিমেন্ট ফ্যাক্টরি নারায়ণগঞ্জ শীতলক্ষা এই পার ওই পার মিলে, এইগুলি কোনো পরিকল্পিতভাবে করা হয়নি। আমি ওটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, না কোনো রকমই পরিকল্পিতভাবে করা হয়নি। আপনি শীতলক্ষার মুখের থেকে আরম্ভ করে আপ টু রূপগঞ্জ পর্যন্ত সেই সিমেন্ট ফ্যাক্টরিগুলির কোনো আমার মনে হয় পরিকল্পিত না এবং এটা স্বাস্থ্যসম্মত না। ওই একটা সিমেন্ট ফ্যাক্টরির চতুর্দিকে প্রায় 2000 বাড়ি কষ্ট পায়। যখনই সিমেন্ট ফ্যাক্টরিটা ওয়াশ করে ওর যে ধুলা ছাই, এটা মানুষের বাড়ি ঘর এবং মানুষকে আনহেলদি করে ফেলে। আর আমাদের এখানে যে রিরোলিং মিলগুলি করা হয়েছে, রিরোলিং মিলের ডাস্ট খুব খারাপ এবং ওটার মধ্যে যে কেমিক্যাল ইউজ করা হয় ওই কেমিক্যালটাও পর্যাপ্তভাবে কাজ করা হয়নি। আজকে এই যে গার্মেন্টসের জন্য যে বিসিক করছে, এটা পরিকল্পিতভাবে এটাকে নিয়ে আসা উচিত অ্যাকচুয়ালি রিভার কাম রোড, কারণ ট্রান্সপোর্টেশনের ব্যাপার আছে। ওনারা সব মাল ট্রাকে লোড দিচ্ছে, সেই মাল চিরাং যাচ্ছে, মংলা যাচ্ছে, এক্সপোর্ট হচ্ছে। এই ফ্যাসিলিটিকে ডেভেলপ করতে হবে। এবং আমি পরিশেষে এটা বলি, যেমন হুঁশিয়ারিটা তো সারা দেশের লোক নারায়ণগঞ্জ আইসা হুঁশিয়ারির ব্যবসা করতো, এখন পাবনাতেও হুঁশিয়ারি হয়ে গেছে। এই নারায়ণগঞ্জে উনি যেই বিষয়টা বলতে চাচ্ছিল যে ওনারা একটা নিরাপত্তার চায় এবং আশ্রয় চায়, নিরাপত্তার বিষয় আছে। এইসব কারণে ওই ব্যাপারীদের টাকা বসার চিন্তাই হইতো, ওই কারণে অনেকেই আসে না, অনেকের মূলধনই শেষ হয়ে গেছে, এরকম ঘটনাও ঘটছে। নারায়ণগঞ্জের ব্যবসার ক্ষেত্রে আমি একটু ভাইয়ের কাছে আসি আবার, নিরাপত্তা একটা বড় বিষয় হিসেবে আপনি দেখছেন। অনিরাপত্তা অনেক বড় একটা মানে ব্যাধি। এটার জন্য তো আসলে বিগত সরকারের সময়ও, এখন বলি সামনেও যারা আসবেন, এটা আমরা সর্বাঙ্গীন আশা করব যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাটা প্রয়োজন। আর বর্তমানে একবারে ভঙ্গুর অবস্থায়, মানে এটা যদি স্থানীয় কোনো পত্রিকাগুলি আপনাদের পড়ার সুযোগ হয় দেখবেন প্রতিনিয়ত এই মোড়ে ওই মোড়ে ওখানে সেখানে হচ্ছে। এটা কোনো না কোনোভাবে আশা করব যে সরকারের বা আমরা যেমন আপনাকে বলি, আমাদের চেম্বার অফ কমার্স থেকে আমরা শহরের কিছু সেবা নিয়ে কাজ করেছি সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে। এই চেম্বার অফ কমার্স ওইগুলা করার মতন অতটা প্রযুক্তি বা বুদ্ধি পরামর্শ আমাদের থাকার কথা না, কিন্তু এই সিটি কর্পোরেশনের সহযোগিতা নিয়ে আমরা অনেক ধরনের সেবামূলক কাজ করার সুযোগ পেয়েছি এবং করেছি। সেখানে বিকেমিও, আমি তো আপনাদের দোয়ায় বিকেমিত আছি, চেম্বার অফ কমার্সে আসি সুবাতে। এই কাজগুলো আমরা আমাদের সম্মিলিতভাবে 2টা সংগঠন থেকে করেছি, কিন্তু সেটা কিন্তু প্রশাসনিক কোনো উদ্যোগ না। সেটা হলো যানজট নিরসন করা, মানুষকে দেওয়া, মানে স্বস্তির সুবাতে যা করা যায়। কিন্তু প্রশাসনিক বিষয় যেগুলো, এটা তো চটজলদি সমাধান, একটা স্থায়ী সমাধান চান আপনারা। জি, যেমন ছিনতাই, এই যে অঘটন দুর্ঘটনা, এগুলির জন্য দরকার হলো প্রশাসনিক আমরা জানি যে প্রশাসনিক তৎপরতার জন্যই আমরা আশা করব আপনাদের মাধ্যমে নারায়ণগঞ্জের
যারা প্রশাসনের সুপার হেডে আছেন তারা দেখবে ভোট আসছে 12ই ফেব্রুয়ারি ভোট, আমরা জানি সেই ভোটকে কেন্দ্র করেই আপনারা আগামীতে যারা সরকার আসবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের কাছে কি চান এটা আমরা শুনবো। প্রত্যেকের কাছ থেকে হয়তো সংক্ষিপ্ত আকারে শুনবো। আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে দর্শক ভোটতন্ত্রে আবারও বিরতিতে যাচ্ছি। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। শীতলক্ষার পারে আবার ফিরে এলাম ভোটতন্ত্রে। আমরা বলছিলাম যে আগামীতে যারা রাষ্ট্রের দায়িত্ব নেবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের কাছে আপনারা কি চাচ্ছেন? আমি আপনার কাছ থেকে শুরু করতে চাই। নতুন সরকার যেই আসুক তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে আমাদের যে সরকারি প্রণোদনাটা দিত সেটা যেন 20%ই থাকে এবং এটা যেন সবসময়ই থাকে। তাহলে আমরা যারা পাট ব্যবসায়ী আছি আমরা প্রচুর পরিমাণে আমরা পাটের পণ্য উৎপাদন করে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। আর যারা পাট কৃষক আছে এখন তো ওরা অনেকেই মানে পাট চাষটা করা থেকে সরে আসছে, কারণ তারা ঠিকমতো ওইভাবে লোন পাচ্ছে না, সুদের হার বেশি থাকে। তাদেরকে আমি চাই যে সরকার যেন পাট চাষিদের উৎসাহিত করে, লোনের ব্যবস্থা করে এবং পাট চাষ যারা করছে চাষবাসের যে খরচটা হয় তারা যেন সেটা ঠিকমতো পায়। মাঝখানে মধ্যস্বত্বভোগী থাকে, তাদের কারণে হয়তো তারা পাটের টাকাটা তারা কম পায়, তাদের লাভ হয় না। এজন্য অনেক চাষি পাট চাষ থেকে সরে আসছে। কৃষককে প্রণোদনা দেওয়া জরুরি এবং কৃষক যেন সে যে পাট উৎপাদন করছে ঠিক দামটা পায়। ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি নতুন বা আগামী সরকারের কাছে কি চাচ্ছেন? ক্ষমতায় যারাই আসবে আগামী ক্ষমতা সরকারে তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা, যেহেতু হুঁশিয়ারি সমিতি একটা ক্ষুদ্র কুটির শিল্প, এখানে যারাই এটি শিল্পে জড়িত আছে তাদের একেবারে স্বল্প মূলধন, তো সরকারিভাবে যদি তাদেরকে একেবারে সহজ শর্তে এবং জামানত ছাড়া যদি ঋণ দেওয়া হয়, হুঁশিয়ারি সেশনের কাছে আমাদের দাবি থাকবে এবং যারা সরকারে ক্ষমতা আসবে তাদের কাছে আমাদের একটা প্রত্যাশা থাকবে এই হুঁশিয়ারি শিল্পটাকে আরও দ্রুত প্রসার গঠনের জন্য আমরা তাদের কাছে এই সহজ শর্তে এবং জামানত ছাড়া আমরা একটা ঋণের ব্যবস্থা করা হোক। জি, আপনি যদি বলেন। নারায়ণগঞ্জের সবচেয়ে বড় সমস্যা হলো যানজট। এই যানজট নিরসন করার জন্য 1 নম্বর রেলগেট, 2 নম্বর রেলগেট, চাষারা রেলগেট, এই 3টা রেলগেটের উপরে একটা ওভারপাস একান্ত দরকার। এটা করলে নারায়ণগঞ্জের চলাচল এবং যানবাহন আসা যাওয়া অনেক সহজ হবে। এটা একটা মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট। আর যদি আমার সেক্টরের ব্যবসার কথা বলেন, আমার সেক্টরের ব্যবসা যদি টিকিয়ে রাখতে হয়, নদীপথে যত ইজারা আছে ইজারা পথটা উড্র করতে হবে। ধন্যবাদ। আপনি কি চান আগামী সরকারের কাছে? শহরে অনেক লোকের বসবাস, এখন এই লোকযুগগুলো তো একসঙ্গে আসা ওঠে নাই, পর্যায়ক্রমে আসছে। সেই ক্ষেত্রে যদি বলি তাহলে প্রথমত রাস্তাঘাটগুলো কিভাবে পরিচ্ছন্ন রাখা যায়। হুট করে চাইলে রোডটা বড় করা যায় না, এটা অনেক বিগ পরিকল্পনা। রাস্তার প্রসার ঘটানো আশেপাশে কোথাও দিয়ে বিভিন্ন সাইড দিয়ে, কিন্তু পরিচ্ছন্ন রাখার জন্য ফুটপাত মুক্ত হলে ভালো হতো। এই হকার মুক্ত ফুটপাত, এটা বলতে গেলে অনেক সময় দেখা গেছে কি যারা হকার ব্যবসা করছেন তাদের কাছে হয়তো আমি বৈরী দৃষ্টিতে আমাকে দেখবে। আমি তাদের রিজিকে হাত দেওয়ার জন্য আমার উদ্দেশ্য না, তাদেরও যেন আল্লাহ কোনো না কোনোভাবে ভালো রুজির ব্যবস্থা করে দেন বা সেরকম ব্যবস্থা যেন হয়। আলাদা বাজার জি জি জি, হকার থেকে যারা কিনতেছে তারা কিন্তু কিনবে, সেই সুযোগটা একটু ভিন্ন, মানে একেবারে রাস্তার উপরে না, এটা একেবারে জটিল একটা সমস্যা। হকার মুক্ত রাখা। ভাই, যদি একটু বলেন আপনি কি চাচ্ছেন আগামী সরকারের কাছে? আমি একজন ব্যবসায়ী, পাশাপাশি আমি এই শহরের নাগরিকও। আমাদের একটা কথা প্রচলিত আছে যে উপকারী গাছের ছাল থাকে না। নারায়ণগঞ্জের শহরের অবস্থা হচ্ছে এরকম। নারায়ণগঞ্জ শহর বাংলাদেশের টপ রেভিনিউ দেওয়া একটা শহর, এখানে অনেক বাণিজ্য, অনেক লোকের কর্মসংস্থান। নারায়ণগঞ্জ স্থানীয় মানুষের চেয়ে বাইরের মানুষের সংখ্যা বেশি, এখানে অনেক মানুষের মুভমেন্ট, কিন্তু নারায়ণগঞ্জের নাগরিক সুবিধা এত কম, একটা সাধারণ মফস্বল শহরের তুলনায়ও কম। আমাদের এখানে একটা মেডিকেল কলেজ নাই, আমাদের সময় একটা সাধারণ একটা অসুখের জন্য আমাদের ঢাকা যেতে হয়। আমাদের হাসপাতালগুলি কন্টিনিউয়াসলি একটা কাজ দায়িত্বের সাথে পালন করে, তারা একটা রুগী গেলেই তাকে ঢাকা রেফার করে দেয়। আমাদের একটা মেডিকেল কলেজ নাই, একটা পাবলিক ইউনিভার্সিটি নাই
যারা অন্য জেলা থেকে, আমি দুঃখিত বলতে হয় যে অন্য জেলা থেকে আসে, তারা শুধু টাকা ইনকাম করতে আসে এবং টাকা ইনকাম করে তার এলাকায় সামাজিক দায়িত্ব পালন করে। আর আমরা যারা স্থানীয় এখানে আছি, এখানে টাকা মানে ইনকাম ওই যে করলে দায়টা মিটিয়ে যায় না দায়টা মিটিয়ে যায় না। আমরা যারা স্থানীয় এখানে টাকা ইনকাম করলে আমরা ঢাকা চলে যাই, ঢাকা বসবাস করি, আমাদের সন্তান ঢাকায় পড়ালেখা করে, সুতরাং নারায়ণগঞ্জকে ভালোবাসতে হবে। ভালোবাসে না। ফলে এটা একটু সাপ্লিমেন্ট আমি একটু শেষ করি, তারপর আপনাকে এই করে না, সেটা হলো এটা আসলেই খুব প্রয়োজন। কারণ লোকজনগুলো তো 12 মাস এখানেই থাকে, না হয় 2 সপ্তাহের জন্য গ্রামে যায়, আমরাও যাই গ্রামের বাড়িতে। কিন্তু এই শহরে এই ব্যবস্থাপনাটা খুব, আমিও মাথায় নিয়ে আসছিলাম যে কথাটা বলবো জোরালো ভাবে, যে হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান খুবই জরুরি। এই নাগরিক সুবিধাগুলি আমাদের দরকার। আর ব্যবসায়ী হিসেবে আমি মনে করি যে আমরা যে সেক্টরে ব্যবসা করি, সরকার যদি কতগুলি ব্যবস্থা নিতে পারে, অনেকগুলি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে পারে। যেমন আমাদের সহজ শর্তে ঋণ দিতে পারে স্বল্প সুদে। আমাদের এখানকার যাতায়াত ব্যবস্থার জন্য যানজটের সাথে রিলেটেড, আমাদের নারায়ণগঞ্জ শহর অচল হয়ে গেছে যানজটের কারণে, কিছু লোকের অর্থলোভের কারণে। এই যানজটকে 90% কমিয়ে আনা সম্ভব যদি যারা এটা নীতি নির্ধারক তারা যদি সদিচ্ছা পোষণ করে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমরা যেহেতু আমি ময়দার ব্যবসায়ী, সরকার কিন্তু প্রচুর গম ইম্পোর্ট করে বিভিন্ন সেক্টরে। আমাদের যে কাছে সরাসরি সরকার গম বিক্রি করে, তাহলে আমরা লাভবান হব এবং আমরা ভোক্তাদেরকে কম মূল্যে সরাসরি আপনারা গম কিনতে যাচ্ছেন। হ্যাঁ, গম কিনলে আমরা ভোক্তাদেরকে স্বল্প মূল্যে আমরা আটা ময়দা সরবরাহ করতে পারবো। ধন্যবাদ ভাই, ব্যবসায়ী হিসেবে আপনি নতুন সরকারের কাছে কি চাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে, নারায়ণগঞ্জের একজন নাগরিক হিসাবে আমি এটাই বলতে চাই যে নারায়ণগঞ্জে কয়েকটা সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো যানজট সমস্যা, যেটা এতটাই প্রকট যে এইখানে আমাদের সময়, অর্থ সব কিছু আমরা লুজার হচ্ছে। নেক্সট যে গভর্নমেন্ট আসবে তাদের উদ্দেশ্যে আমার একটাই নিবেদন, সেটা হলো যে আমাদের নিরাপত্তা এবং সুষ্ঠু সুন্দর একটা দেশ যেন আমরা গ্রহণ করতে পারি এবং দেখতে পারি, সেটাই আমি প্রত্যাশা করি। নিরাপত্তার ব্যাপারটা আমরা বেশ আলোচনা হচ্ছে। এবার ভাই, আপনি ব্যবসায়ী হিসাবে আপনাকে অনেক ধন্যবাদ। এই ব্যাপারে নতুন সরকার যে আসবে, সরকার আমাদের দাবি থাকবে নারায়ণগঞ্জে উন্নত মানের একটা মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হয়, যেখানে আমাদের রুগী ঢাকা নিতে অনেক সময় প্রবলেম হয়ে যায়, যানজটের কারণে মৃত্যুবরণ করে। আমাদের যেন নারায়ণগঞ্জ শহরে একটা বড় হাসপাতাল করলে সেই রুগীগুলা নারায়ণগঞ্জে ট্রিটমেন্ট হলো। এই সরকারের কাছে এই দাবি, এবং নারায়ণগঞ্জটাকে যেন যানজট মুক্ত রাখে, এটাই সরকারের কাছে আমাদের দাবি। আমি চাচ্ছি যে তুষার আব্দুল্লাহ সাহেব উচিত কথা বলবে, ভালো কথা বলবে, তার উপরে যাতে মব সৃষ্টি না হয়। এই মব সৃষ্টি যাতে পরবর্তী সরকারে চিরতরে নিমন্ত্রণ করে, যা দেখি নাই কখনো। মব সৃষ্টিরা অনেকে আমাকে আহত করেছে, যে দোষী তাকেও করে, যে না দোষী আইন হাতে নেওয়ার কারো অধিকার যাতে এই সরকার না দেয়, ব্যবসাকে বিঘ্নিত করে। সেই জন্য আপনি বলছেন যে এইটা থেকে, এবং এটাকে নিজেকে আইন হাতে তুলে নেওয়ার মতন। এই কারণে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে অনুরোধ, যাতে মবকারী কাজ না হয়। দেশের আইন আছে, আইন অনুযায়ী আইনকে সে কঠোরভাবে এবং সেই উপকারটা ব্যবসায়ীরাও পাবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে নিরাপত্তা, যানজট এবং এই যে আমাদের ব্যাংকের সুযোগ সুবিধার বিষয় আছে, ভর্তুকি, প্রণোদনা, এই বিষয়গুলো আলোচনা, এটা ইজারার বিষয়টা এসছে। অবশ্যই আপনি ইজারাটা খুব মানে গুরুত্ব সহকারে তুলে ধরেছেন। আমরাও চাই যে এই যে শীতলক্ষার পাড়ের যে শহর, সেই শহরের যে ব্যবসায়িক যে ছন্দ ছিল, সেটা আবার নিশ্চয়ই আগামী সরকার আপনাদেরকে সেইভাবে প্রণোদনা দিবেন বা সহায়তার পাশে দাঁড়াবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের সঙ্গে এই ভোটতন্ত্রে আমাদের সঙ্গে আপনারা যোগ দিয়েছেন, সেই জন্য দর্শক জানাচ্ছিলেন আজকে এই ভোটতন্ত্রের সঙ্গে। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভোটতন্ত্র।